হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব 2025 সালে মাধ্যমিকে ভূগোলের প্রশ্নপত্রটি কেমন হয়েছে এবং সেই প্রশ্নপত্রের সম্পূর্ণ প্রশ্ন এবং তার উত্তরগুলো নিয়ে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব। তো শুরু করা যাক আজকের ভিডিও। প্রশ্নপত্রের প্রথমেই থাকে কিছু শর্ট প্রশ্ন এবং সেই শর্ট প্রশ্নের প্রথমে থাকে কিছু এমসিকিউ। তো দেখে নেওয়া যাক এবছরের এমসিকিউগুলো কী ছিল। প্রথম প্রশ্ন ছিল নিম্নলিখিতগুলির মধ্যে মিলেট শস্যটি চিহ্নিত করো। তো এখানে অপশানগুলির মধ্যে উত্তর হবে রাগি, অপশান এ বা ক। নেক্সট প্রশ্ন ছিল ভারতের প্রথম কাপড়ের কল স্থাপিত হয় কোথায়? ভারতের প্রথম কাপড়ের কল স্থাপিত হয় ঘুষুরিতে। নেক্সট প্রশ্ন ছিল কলকাতা ও দিল্লিকে সংযোগকারী জাতীয় সড়কপথটি হলো। অপশান অনুসারে এখানে হবে NH2। অ্যাকচুয়ালি কলকাতা এবং দিল্লিকে সংযোগকারী সড়কপথের নাম বর্তমানে NH19, কিন্তু এখানে NH19 কিন্তু অপশানে নেই, তাই NH90-র পূর্ব নাম ছিল NH2, তাই অ্যাকর্ডিং টু অপশান এটা হবে NH2। নেক্সট, ভারতের উপগ্রহ চিত্র প্রকাশ করে কোন সংস্থা? উত্তর হবে ইসরো। নেক্সট, বর্ষাকালে ভরা কোটালের সময় সমুদ্রের জল প্রবল বেগে নদীর মোহনা দিয়ে ভেতরে প্রবেশ করে, তাকে বলে? উত্তর হবে বান ডাকা। নেক্সট, নিম্নলিখিতগুলির মধ্যে পরিবেশে সর্বাধিক ক্ষতিকারক দূষক হল। এখানে অপশান অনুসারে উত্তর হবে পলিথিন। নেক্সট, আয়তন অনুসারে ভারতের ক্ষুদ্রতম কেন্দ্রশাসিত অঞ্চল হল। উত্তর হবে লাক্ষাদ্বীপ। নেক্সট, দিহং, দিবং ও লোহিত নদীর মিলিত প্রবাহের নাম। উত্তর হবে ব্রহ্মপুত্র। নেক্সট, হিমালয়ের একটি সরলবর্গীয় উদ্ভিদের উদাহরণ দাও। উত্তর হবে পাইন। নেক্সট, যে প্রাকৃতিক প্রক্রিয়ায় মাটি ও শিলাস্তর অভিকর্ষের টানে উচ্চভূমির ঢাল বরাবর নিচে নেমে আসে তাকে বলে? উত্তর হবে পুঞ্জিত ক্ষয়। নেক্সট, পাখির পায়ের মতো বদ্বীপ দেখা যায় যে নদীর মোহনায়? এখানে অপশানগুলোর মধ্যে উত্তর হবে মিসিসিপি মিসৌরি নদীর মোহনায়। নেক্সট, দক্ষিণ গোলার্ধে সমুদ্র স্রোত বাম দিকে বিক্ষিপ্ত হয় কারণ? এর উত্তর হবে পৃথিবীর আবর্তন। দক্ষিণ গোলার্ধে সমুদ্র স্রোত বাম দিকে বিক্ষিপ্ত হয়, এর অ্যাকচুয়াল উত্তর হওয়া উচিত ছিল কোরিওলিস বল, কিন্তু এখানে কিন্তু অপশানে কোরিওলিস বল নেই। যেহেতু কোরিওলিস বল নেই, তাই এই অপশানগুলির মধ্যে উত্তর হবে পৃথিবীর আবর্তন, কারণ পৃথিবীর আবর্তন গতির দ্বারাই কোরিওলিস বলের উৎপত্তি হয়, তাই এর উত্তর হবে পৃথিবীর আবর্তন। নেক্সট, অধঃক্ষেপণের একটি উদাহরণ হলো। এর মধ্যে অপশানের মধ্যে উত্তর হবে স্লিট। নেক্সট, ক্যারিবিয়ান সাগরে সৃষ্ট ঘূর্ণবাতকে বলা হয়? উত্তর হবে হারিকেন। এরপরে রয়েছে শুদ্ধ অশুদ্ধ। তো প্রথমে রয়েছে ভূপৃষ্ঠ সংলগ্ন বায়ুস্তর প্রধানত উত্তপ্ত হয় বিকিরণ পদ্ধতির সাহায্যে, এটি শুদ্ধ। নেক্সট, ভূবৈচিত্র্য সূচক মানচিত্রে ভূমিভাগের দূরত্ব ও মানচিত্রের দূরত্বের অনুপাত স্কেলের দ্বারা নির্দেশিত হয়, এটিও শুদ্ধ। নেক্সট, সিমেন্ট কারখানা থেকে উৎপাদিত বর্জ্য পদার্থ বায়ু দূষণ ঘটায়, এটিও শুদ্ধ হবে। নেক্সট, উল্কাপিণ্ড স্ট্র্যাটোস্ফিয়ার স্তরে পুড়ে ছাই হয়, এটি অশুদ্ধ হবে, কারণ উল্কাপিণ্ড পুড়ে ছাই হয় মেসোস্ফিয়ারে। নেক্সট, শুক্ল ও কৃষ্ণ পক্ষের অষ্টমী তিথিতে সমুদ্রে ভরা কোটাল দেখা যায়, এটিও হবে অশুদ্ধ, কারণ কৃষ্ণ ও শুক্লপক্ষের অষ্টমী তিথিতে মরা কোটাল হয়, তাই এটি হবে অশুদ্ধ। নেক্সট, মরু অঞ্চলে বায়ু ও জলের মিলিত কার্যের ফলে সৃষ্ট অস্থায়ী হ্রদগুলিকে প্লায়া বলে, এটি হবে শুদ্ধ। নেক্সট, হিমালয়ের পাদদেশ অঞ্চলে নুড়ি, বালি ও পলি ঘটিত সমভূমি অঞ্চল বেট নামে পরিচিত, এটি অশুদ্ধ, কারণ হিমালয় পাদদেশে নুড়ি, বালি, পলি ঘটিত সমভূমিকে ভাবর বলে। নেক্সট, শূন্যস্থান। এখানে প্রথমে রয়েছে
গ্রীষ্মকালে উত্তর পশ্চিম ভারতের ধূলিঝড় ড্যাশ নামে পরিচিত? উত্তর হবে আধি। নেক্সট, উপগ্রহ চিত্রের ক্ষুদ্রতম এককের নাম ড্যাশ? উত্তর হবে পিক্সেল। নেক্সট, চন্দ্র থেকে পৃথিবীর দূরত্ব যখন 3.56 লক্ষ কিলোমিটার হয় তখন তাকে ড্যাশ অবস্থান বলে? তখন তাকে পেরিজি অবস্থান বলা হয়। নেক্সট, পারমাণবিক শক্তি উৎপাদন কেন্দ্র থেকে নির্গত বর্জ্যকেই ড্যাশ বর্জ্য বলে? উত্তর হবে তেজস্ক্রিয় বর্জ্য বলে। নেক্সট, নদী দ্বারা ড্যাশ পদ্ধতির সাহায্যে অদ্রবীভূত সূক্ষ্ম বালু, পলি ও কাদা পরিবাহিত হয়? উত্তর হবে নদী দ্বারা ভাসমান পদ্ধতির সাহায্যে। নেক্সট, বায়ুর চাপ পরিমাপ করা হয় ড্যাশ যন্ত্রের সাহায্যে? বায়ুর চাপ পরিমাপ করা হয় ব্যারোমিটার যন্ত্রের সাহায্যে। নেক্সট, যে প্রাকৃতিক প্রক্রিয়ার মাধ্যমে ভূপৃষ্ঠের উপরিভাগে ভূমিরূপের বিবর্তন ও পরিবর্তন হয় তাকে ড্যাশ বলে? এর উত্তর হবে বহির্জাত প্রক্রিয়া বলে। তবে বহির্জাত প্রক্রিয়াকে কিছু কিছু ক্ষেত্রে পর্যায়ন প্রক্রিয়াও বলা হয়, তাই পর্যায়ন প্রক্রিয়া এই উত্তরটিতেও রাইট দেওয়ার সম্ভাবনা রয়েছে, তবে এর এক্স্যাক্টলি উত্তর হবে বহির্জাত প্রক্রিয়া। নেক্সট, এসএকিউ, দু এক কথায় উত্তর। প্রথম প্রশ্ন ছিল, শীতকালে উত্তর পশ্চিম ইউরোপের বন্দরগুলি কোন উষ্ণ স্রোতের প্রভাবে বরফমুক্ত থাকে? উত্তর হবে উষ্ণ উপসাগরীয় স্রোতের প্রভাবে। নেক্সট, কাশ্মীরে প্রবাহিত বিতস্তা বা ঝিলাম নদী কোন নদীর উপনদী? এর অ্যাকচুয়াল উত্তর হবে চেনাব, কারণ ঝিলাম চেনাব নদীর উপনদী। তবে যেহেতু এই ঝিলাম নদীটি সিন্ধু নদী ব্যবস্থার অন্তর্গত, তাই এটা সিন্ধু লিখলেও কিন্তু সঠিক হবে। অর্থাৎ কাশ্মীরে প্রবাহিত বিতস্তা বা ঝিলাম নদী যদি লেখা হয় সিন্ধু নদীর উপনদী, সেক্ষেত্রেও এটি সঠিক উত্তর হবে। নেক্সট, ভারতের উত্তর পূর্বাঞ্চলে কোন ধরনের চাষের জন্য অধিক মৃত্তিকা ক্ষয় হয়? উত্তর হবে ঝুম চাষ। নেক্সট, ওড়িশার কটক শহরে কোন ফসলের কেন্দ্রীয় গবেষণাগার অবস্থিত? উত্তর হবে ধান, কারণ ধানের কেন্দ্রীয় গবেষণাগার ওড়িশার কটকে অবস্থিত। নেক্সট, 2011 সালের আদমশুমারি অনুসারে ভারতে মহানগরের ন্যূনতম জনসংখ্যা কত? উত্তর হবে 10 লক্ষ। নেক্সট, ভূবৈচিত্র্যসূচক মানচিত্রে প্রদত্ত RF 1:50,000 অর্থাৎ 1:50,000 হলে তখন এর মেট্রিক স্কেল কত হবে? এর মেট্রিক স্কেল হবে 1 সেমিতে 0.5 কিলোমিটার বা 1 সেমিতে 500 মিটার। দুটোই হবে, 1 সেমিতে 0.5 কিলোমিটার লিখলেও হবে বা 1 সেমিতে 500 মিটার লিখতে হবে। নেক্সট, পর্বতের পাদদেশে নদীর কার্যের ফলে যে শঙ্কু আকৃতির ভূমিরূপ সৃষ্টি হয় তাকে কি বলে? পলল শঙ্কু বলে। নেক্সট, যে কাল্পনিক রেখা দ্বারা সমান বৃষ্টিপাতযুক্ত অঞ্চলগুলিকে যুক্ত করা হয় তাকে কি বলে? উত্তর হবে সমবর্ষণ রেখা বলে। এরপরে ডান দিক এবং বাম দিকে স্তম্ভ মেলানো। এখানে উত্তর হবে লাদাখের সঙ্গে হবে খারদুংলা, কান্ডালার সহিত হবে করমুক্ত বন্দর, ভিলাইয়ের সহিত হবে লৌহ ইস্পাত শিল্প, রাজস্থানের সহিত হবে লুনি। এই ছিল আজকে 2025 সালের জিওগ্রাফি পরীক্ষার সম্পূর্ণ শর্ট প্রশ্নের পার্ট। এরপরে 2 নম্বরের প্রশ্নগুলো আমরা বলে দিচ্ছি কি কি এসছে। প্রথমে ছিল কচ্ছের রণ কি, তার সাথে অপশানে ছিল কৃষি বনসৃজন কাকে বলে। এরপরে ছিল অনুসারী শিল্প বলতে কি বোঝো, তার সাথে অপশানে ছিল সোনালী চতুর্ভুজের পূর্ব ও পশ্চিম প্রান্তে অবস্থিত দুটি মহানগরের নাম। 3 নম্বর প্রশ্ন ছিল ফলস কালার বলতে কি বোঝো, তার সাথে অপশানে ছিল উপগ্রহের সেন্সর কি। নেক্সট 4 নম্বরের প্রশ্ন ছিল বিষাক্ত বর্জ্যের সংজ্ঞা দাও, তার সাথে অপশানে ছিল বর্জ্যের পৃথকীকরণ বলতে কি বোঝো। 5 নম্বরের প্রশ্ন ছিল শিশিরাঙ্ক বলতে কি বোঝো, তার অপশানে ছিল সিজিগি কি। 6 নম্বরের প্রশ্ন ছিল নদীর অবঘর্ষ বলতে কি বোঝো, তার অপশানে ছিল অ্যালবেডোর সংজ্ঞা দাও। অর্থাৎ
2 নম্বরের যে 6টা প্রশ্ন এসছে, অর্থাৎ 2 নম্বরের যে 6টা প্রশ্ন লিখতে হবে সেখানে টোটাল 12টা প্রশ্ন আছে। তো আমি দেখতে পাচ্ছি এই 12টা প্রশ্নই কিন্তু অত্যন্ত সোজা। শর্ট প্রশ্নের ক্ষেত্রে আমরা দেখলাম কিছুটা 2-1টা প্রশ্ন একটু ঘুরিয়ে এসেছে, একটু কনসেপচুয়াল প্রশ্ন এসেছে, কিন্তু 2 নম্বরের প্রশ্নগুলো কিন্তু একেবারে ডিরেক্ট প্রশ্ন করা হয়েছে। তো এবারে দেখে নিই 3 নম্বরের কি প্রশ্ন এসছে। 3 নম্বরেও 4টে প্রশ্নের উত্তর দিতে হবে, কিন্তু সেখানে প্রত্যেকটা গ্রুপ থেকে 2টো করে থাকবে, তার মধ্যে একটা অ্যান্সার করতে হবে। তো প্রথম প্রশ্ন কি ছিল? বর্জ্য ব্যবস্থাপনার বিভিন্ন পদ্ধতিগুলো বর্ণনা করো। এর অপশনে ছিল ভাগীরথী হুগলি নদীর উপর বর্জ্যের প্রভাব আলোচনা করো। 3 নম্বরের নেক্সট প্রশ্ন ছিল উপগ্রহ চিত্রের প্রধান 3টি বৈশিষ্ট্য উল্লেখ করো। এর অপশনে ছিল ভূ বৈচিত্র্যসূচক মানচিত্রের 3টি প্রধান সুবিধা অসুবিধা আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন ছিল অশ্বক্ষুরাকৃতি হ্রদের অশ্বক্ষুরাকৃতি হ্রদের সৃষ্টি চিত্রসহ সংক্ষেপে ব্যাখ্যা করো। এর অপশনে ছিল আয়নবায়ু পশ্চিমা বায়ুর মধ্যে 3টি প্রধান পার্থক্য উল্লেখ করো। আর 4 নম্বরের প্রশ্ন ছিল ভারতের জলবায়ুর ওপর উপক্রান্তীয় ঘূর্ণবাত ও পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব উল্লেখ করো। এর অপশনে ছিল পাঞ্জাব হরিয়ানার কৃষি উন্নতির কারণগুলি আলোচনা করো। তো এই ক্ষেত্রেও দেখা যাচ্ছে যে 3 নম্বরের প্রশ্নগুলোও কিন্তু প্রত্যেকটা প্রশ্নই কিন্তু ডিরেক্ট প্রশ্ন করা হয়েছে। এখানেও কিন্তু প্রশ্নপত্র যথেষ্ট সোজা হয়েছে। এরপরে আমরা চলে আসব 5 নম্বরের প্রশ্নগুলো। 5 নম্বরের প্রশ্নে প্রথম গ্রুপে করা হয়েছে 4টে প্রশ্ন, যার মধ্যে থেকে 2টো প্রশ্নের উত্তর দিতে হবে। তো দেখে নেওয়া যাক 5 নম্বরের গ্রুপের প্রথম 4টে প্রশ্ন কি কি রয়েছে। ট্রপোস্ফিয়ার স্ট্র্যাটোস্ফিয়ার স্তরের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো, খুবই সোজা প্রশ্ন। 2 নম্বরে রয়েছে চিত্রসহ জোয়ার ভাটা সৃষ্টির কারণ ব্যাখ্যা করো। অবশ্যই এখানে ছবি দিতে হবে, ছবির মাধ্যমে জোয়ার ভাটা সৃষ্টি হচ্ছে কিভাবে সেই কারণগুলো ব্যাখ্যা করতে হবে। 3 নম্বরে রয়েছে হিমবাহের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট 3টি প্রধান ভূমিরূপ চিত্র ও উদাহরণ সহযোগে আলোচনা করো। খুব ভালো প্রশ্ন। এখানে যদি 3টে ভূমিরূপ পর্যাপ্ত সংজ্ঞা, বৈশিষ্ট্য, উদাহরণ এবং চিত্রসহ আলোচনা করা যায়, 5-এ 5 পাওয়া যাবে। নেক্সট প্রশ্ন রয়েছে পৃথিবীর নিরক্ষীয় নিম্নচাপ বলয় ও মেরুদেশীয় উচ্চচাপ বলয় সৃষ্টির কারণগুলি চিত্রসহ ব্যাখ্যা করো। এটিও সোজা প্রশ্ন, তবে এক্ষেত্রে কিন্তু চাপ বলয়ের ছবিটা কিন্তু অবশ্যই আঁকতে হবে। চাপ বলয়ের ছবি এঁকে এই নিরক্ষীয় নিম্নচাপ বলয় এবং মেরুদেশীয় উচ্চচাপ বলয় অবস্থান এবং সেগুলো সৃষ্টি হয়েছে কিভাবে সেটা যথোপযুক্তভাবে ব্যাখ্যা করতে হবে। তো 5 নম্বরের প্রথমের যে 4টে প্রশ্ন, যার মধ্যে 2টি প্রশ্নের উত্তর দিতে হবে, কিন্তু এখানে দেখা যাচ্ছে 4টে প্রশ্নই কিন্তু অত্যন্ত সোজা এবং ডিরেক্ট প্রশ্ন করা হয়েছে। একটু ভালোভাবে যদি ছেলে মেয়েরা লিখতে পারে, প্রত্যেকটা প্রশ্নে কিন্তু 5-এ 5 পাবার সম্ভাবনা রয়েছে। তো পরের 5টা প্রশ্ন কি রয়েছে, যেখান থেকেও কিন্তু 2টো প্রশ্নের উত্তর লিখতে হবে। পরের 5টা প্রশ্নের মধ্যে আমরা দেখতে পাচ্ছি প্রথম প্রশ্ন রয়েছে ভারতের গম চাষের অনুকূল প্রাকৃতিক পরিবেশ বর্ণনা করো। একেবারেই সোজা প্রশ্ন, যেখানে গম চাষের অনুকূল ভৌগোলিক পরিবেশগুলো, প্রাকৃতিক পরিবেশগুলো বর্ণনা করলেই হবে। নেক্সট রয়েছে ভারতে কৃষ্ণ মৃত্তিকার প্রধান আঞ্চলিক বন্টন, সৃষ্টি এবং বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। খুব ভালো প্রশ্ন। ভারতের কোথায় কোথায় কৃষ্ণ মৃত্তিকা রয়েছে, কৃষ্ণ মৃত্তিকার বৈশিষ্ট্যগুলো, এবং সেটাকে যদি মানচিত্রের মাধ্যমে আমরা আরো ভালোভাবে দেখিয়ে দিতে পারি, তাহলে কিন্তু এই প্রশ্নটাতেও 5-এ 5 পাওয়া সম্ভব। নেক্সট রয়েছে ভারতের নগরায়নের প্রধান 5টি সমস্যা আলোচনা করো। এই প্রশ্নের ক্ষেত্রে ভারতের নগরায়নের সমস্যাগুলি, তার মধ্যে প্রধান 5টি সমস্যা লেখো। তবে এই সমস্ত প্রশ্নগুলির ক্ষেত্রে সবসময় একটু উদাহরণ টেনে যদি লেখা যায়, সেক্ষেত্রে কিন্তু নাম্বারটা ভালো হয়। অর্থাৎ এই সমস্যাগুলো, যে কোনো একটা সমস্যা, সেই সমস্যাটা কোন নগরে বর্তমানে লক্ষ্য করা যাচ্ছে, সেই উদাহরণগুলো যদি টানা যায়, সেক্ষেত্রে নাম্বারটা ভালো আসে। নেক্সট প্রশ্ন ভারতবর্ষের তথ্য প্রযুক্তি শিল্পের উন্নয়নের কারণগুলি আলোচনা করো। তথ্য প্রযুক্তি শিল্প সাম্প্রতিক সময়ে ভারতবর্ষ বেশ উন্নত, তো সেই তথ্য প্রযুক্তি শিল্প উন্নয়নের পেছনে যে কারণগুলি, সেগুলি বর্ণনা করতে হবে। তো এখানেও কিন্তু 4টি প্রশ্নই যথেষ্ট সোজা হয়েছে। এরপরে আমরা চলে আসব ম্যাপ পয়েন্টিং। ম্যাপ পয়েন্টিংটা আমি একটি নির্দিষ্ট মানচিত্রে করে রেখেছি এবং সেই করে রাখা মানচিত্রটি তোমাদের আমি দেখাচ্ছি এবং সেখানে 10টি মানচিত্রে কোথায় কোন পয়েন্টিং হবে, কিভাবে ম্যাপ পয়েন্টিং করতে হবে, সেটা নিয়ে আমরা আলোচনা করছি। 2025 সালে আমাদের এবছরের মাধ্যমিক পরীক্ষায় যে 10টা ম্যাপ পয়েন্টিং এসেছে পরীক্ষায়, সেই 10টা ম্যাপ পয়েন্টিং আমরা এখানে করেছি। সেখানে আমরা দেখতে পাচ্ছি 1 নম্বরে যে
ম্যাপ পয়েন্টিং এসেছিল, সেটা হচ্ছে দক্ষিণ ভারতের ল্যাটেরাইট মৃত্তিকা অঞ্চল। দক্ষিণ ভারতের ল্যাটেরাইট মৃত্তিকা অঞ্চল দক্ষিণ ভারতের তামিলনাড়ু রাজ্যের এই অংশটায় ল্যাটেরাইট মৃত্তিকা লক্ষ্য করা যায়, তাই আমরা এই অঞ্চলটাকে আইডেন্টিফিকেশন করেছি। 2 নম্বরে এসেছে পূর্ব ভারতের একটি ম্যানগ্রোভ অরণ্য। পূর্ব ভারতের ম্যানগ্রোভ অরণ্য আমরা এই জায়গাটাকে দেখিয়েছি যেখানে সুন্দরবন অবস্থিত, তাই এটি হলো পূর্ব ভারতের একটি ম্যানগ্রোভ অরণ্য। 3 নম্বরে এসেছে উত্তর ভারতের একটি ইক্ষু উৎপাদক অঞ্চল। উত্তর ভারতের একটি ইক্ষু উৎপাদক অঞ্চলে আমি এখানে দেখিয়েছি উত্তরপ্রদেশ রাজ্যটিকে। ঠিক আছে, এখানে উত্তরপ্রদেশ রাজ্যটিকে দেখানো হয়েছে, যেটি উত্তর ভারতের ইক্ষু উৎপাদক অঞ্চল। 4 নম্বরে এসেছে তোমাদের সাতপুরা পর্বত। এইখান দিয়ে ভারতের ঠিক এই জায়গাটায় অবস্থিত সাতপুরা পর্বত, যেটা মানচিত্রে দেখানো হয়েছে। 5 নম্বরে তোমাদের এসেছে মহানদী। মহানদী নদীটি এইভাবে প্রবাহিত হয়েছে, এটি পূর্ববাহিনী নদী, তাই পূর্ব দিকে আইডেন্টিফিকেশন করা হয়েছে এবং এটি লিখে দেওয়া হয়েছে মহানদী। 6 নম্বরে তোমাদের এসেছে কোলেরু হ্রদ। ঠিক এই জায়গাটায়, ভারতবর্ষের ঠিক এই স্থানটায় কোলেরু হ্রদ অবস্থিত, এইখানটা কোলেরু হ্রদকে দেখানো হয়েছে। 7 নম্বরে তোমাদের এসেছে ভারতের সর্বাধিক বৃষ্টিপাতযুক্ত স্থান। ভারতের সর্বাধিক বৃষ্টিপাতযুক্ত স্থান হলো মৌসিনরাম, যেটা মেঘালয় রাজ্যের ঠিক এই জায়গাটায় অবস্থিত, যেটা মানচিত্রে দেখানো হয়েছে। 8 নম্বরে এসেছে চণ্ডীগড়। ভারতবর্ষের ঠিক এই স্থানটায় চণ্ডীগড় অবস্থিত, যেটাকে দেখানো হয়েছে। 9 নম্বরে তোমাদের এসেছে পূর্ব ভারতের একটি ভারী ইঞ্জিনিয়ারিং শিল্পকেন্দ্র। এই জায়গাটায় হচ্ছে অবস্থিত চিত্তরঞ্জন। আমরা পূর্ব ভারতের ভারী, এই মানচিত্রে পূর্ব ভারতের ভারী ইঞ্জিনিয়ারিং শিল্পকেন্দ্র হিসাবে চিত্তরঞ্জনকে দেখিয়েছি, তো চিত্তরঞ্জন ঠিক এই জায়গাটায় অবস্থিত। আর 10 নম্বরে এসেছে নবসেবা বন্দর। ঠিক এই জায়গাটায় পশ্চিম উপকূলের এই স্থানটায় নবসেবা বন্দর অবস্থিত। তো এই ছিল এবছরের মাধ্যমিকের প্রশ্নপত্র। আজকের ভিডিওতে আমরা চেষ্টা করলাম মাধ্যমিকের 2025 সালের মাধ্যমিকের প্রশ্নপত্রের প্রত্যেকটি শর্ট প্রশ্ন এবং ম্যাপ পয়েন্টিংয়ের উত্তর এবং তার সলিউশন ব্যাখ্যা করার। ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে এবং তোমাদের বন্ধু বান্ধবীদের সাথে অবশ্যই ভিডিওটি শেয়ার করবে, এবং শর্ট প্রশ্নে তোমাদের কত নাম্বার হলো অবশ্যই তোমরা কমেন্টস বক্সে জানাবে। আর যদি এই প্রশ্নপত্র সম্পর্কে কোনো কোয়ারি থাকে সেটাও তোমরা কমেন্টস বক্সে অবশ্যই জানাতে পারো। থ্যাংক ইউ।